আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএল, বিতর্ক আর ফিক্সিং কাণ্ড, এই তিনটা শব্দ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সেই সাথে চলমান বিপিএল এ তিনটা ফ্র্যাঞ্চাইজি তাদের উপরে আকসুর একটা নজরদারি আছে এবং সেই সাথে যে 40 জন ক্রিকেটার যে অনিয়ম করেছে এবং যে ফ্র্যাঞ্চাইজি মালিকরা দুর্নীতি করেছে এবং সেই সাথে তারা কি ধরনের ফিক্সিং কাণ্ডে জড়িয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জানি যে বিপিএল মানে বিতর্ক এবং বিপিএল মানে ফিক্সিং কাণ্ড ঘটবে, সেটা সামনে আসবে কিছু এবং কিছুটা সামনে আসবে না। এবং বিপিএল মানে যে বিতর্ক সেটা কিন্তু আমরা সবাই জানি এবং বিপিএল এর শুরুতে অর্থাৎ 2012 সাল থেকে 2025 বিগত 10টা আসরেও কিন্তু এই ধরনের দুর্নীতি, ফিক্সিং কাণ্ড বা অনেক অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবং চলমান বিপিএল 2025-এ সেই সমালোচনা কিন্তু পিছু ছাড়েনি এবং সেখানেও প্লেয়ারদের পেমেন্ট ইস্যু, ফ্র্যাঞ্চাইজি মালিকদের যে মানি ব্যাক গ্যারান্টির 6 কোটি টাকা সেটার একটা ইস্যু এবং সেই সাথে সবচেয়ে ডেঞ্জারাস যে ইস্যুটা সেটা হচ্ছে ফিক্সিং কাণ্ড। এবং এই ফিক্সিং কাণ্ড কিভাবে ঘটানো হয় এবং কোন ক্রিকেটারের মাধ্যমে এই ফিক্সিং কাণ্ডগুলো ঘটানো হয়েছে এবং কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি সন্দেহের তালিকায় রেখেছে। আমি প্রথমে যদি বলি তাহলে দুর্বারাশির যে একটা কাণ্ড তারা ঘটিয়েছে সেটা হচ্ছে তারা শুরু থেকে এখন পর্যন্ত তারা বিসিবিকে যে আশ্বাসগুলো দিয়ে এসেছে এবং যে কথাবার্তাগুলো তারা বলে ফ্রাঞ্চাইজির অনারশিপ নিয়েছে সেই কথাগুলো কিন্তু একটাও তারা রাখেনি। এবং তারা ড্রাফট থেকে এখন পর্যন্ত যে প্লেয়ারগুলোকে বিদেশি কোটায় তারা দলে ফিরিয়েছে, এদের মধ্যে আপনি যদি বলেন মোহাম্মদ হ্যারিস এবং রায়ান বার্গ ব্যতীতও একটা ক্রিকেটারও কিন্তু এই যুগের যে টি-20 ক্রিকেটের একটা মান, সেই মানের মধ্যে কিন্তু পড়ে না। এর মধ্যে আপনি যদি বলেন লাহিরু সামারাকন, তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে গত 3টা মৌসুমে মাত্র 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। সাদ নাসিম, তিনি গত 5 বছরের পিএসএল এর সুযোগ পাননি। এবং সেই সাথে সবচেয়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগুয়েল কামিংস, এবং তাকে দলে ফেরানোর পরে এবং তিনি স্বীকৃত ক্রিকেট খেলেছেন গত 5 থেকে 6 বছর আগে। এর আগে তিনি যাই করেছেন সেটা করেছেন, বাট এখন কেন তাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে বিমান ভাড়া করে তাকে দলে ফেরানো হলো এবং তিনি দলের সাথে যোগ দেওয়ার পরে দলে তার থেকে ভালো বোলার থাকা সত্ত্বেও তাকে মাঠে নামিয়ে দেওয়া হলো এবং প্রথম বল থেকে তিনি যে কাজগুলো করেছেন সেই সবগুলো কাজ কিন্তু একটু সন্দেহের মতো একটা অবস্থা তৈরি করেছে। এবং এখন পর্যন্ত দুর্বারাশি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুর্বারাশি দলটাকে কেন্দ্র করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে আলোচনা সেটা হচ্ছে তারা এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের বেতন দিচ্ছিল না এবং তারা সেটা নিয়ে দুর্বারাশির প্লেয়াররা অনুশীলন বর্জন করলো এবং এরপরে বিসিবির সাথে দেনা দরবার করার পরে হয়তো তাদের কিছু পেমেন্ট দিয়েছে এবং সেই সাথে তাদের বিদেশি রিক্রুট লাহিরু সামারাকন বিসিবিকে অফিসিয়ালি জানিয়েছে যে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের পেমেন্ট তিনি পাননি এবং সেই সাথে সাদ নাসিম তিনি হয়তো অভিযোগটা জানিয়েছেন। এবং মিগুয়েল কামিংস, আফতাব আলমের মতো যে ক্রিকেটারগুলোকে তারা দলে ফিরিয়েছে সেখানে ড্রাফটে তাদের চাইতে অনেক ভালো ভালো ক্রিকেটার কিন্তু অবিকৃত রয়েছেন। সেখানে মার্টিন গাপটিলের কথা বলতে পারেন বা কলিন ডি গ্যানড্রমের কথা বলতে পারেন বা বিগ ব্যাশে গত কয়েকদিন আগে 148 গতিতে বল করা পিটার সিডলের কথা আপনি বলতে পারেন, অথবা আপনি জসল ইটনের কথা বলতে পারেন। এই সব ক্রিকেটারদেরকে কেনা বাদে তারা কিন্তু সর্বপ্রথম যে ডাকটা দিয়েছেন ড্রাফটে সেটা হচ্ছে লাহিরু সামারকন, এবং যিনি হচ্ছেন বিদেশি কোটায় সবার নিচের লিস্টে থাকে একজন ক্রিকেটার। এবং এরপরে সাদ নাসিমকে তারা দলে ফিরিয়েছে এবং টুর্নামেন্ট চলাকালীন সময় তারা আফতাব আলমের মতো একজন ক্রিকেটারকে নিয়ে এসেছেন যিনি 2019 সালে সর্বশেষ স্বীকৃত কোনো টি-20 ম্যাচ খেলেছেন। এরপরে তারা হচ্ছে মিগুয়েল কামিংস থেকে শুরু করে আরো কিছু অখ্যাত ক্রিকেটারকে তারা দলে ফিরিয়েছে। এবং এই যে ক্রিকেটারদেরকে তারা দলে ফিরিয়েছে এটা কি কারণে দলে ফিরেছে এটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং আমরা সবাই জানি যে ফিক্সিং কাণ্ড আসলে ঘটে কিভাবে এবং কিভাবে ঘটানো হয়। প্রথমত বেটিং কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজি মালিকদের একটা যোগাযোগ থাকে এবং কিছু প্লেয়ারকে সিলেক্ট করে এবং তারা সেই টার্গেট ফলো আপ করে তাদেরকে একাদশে নামিয়ে দেওয়া হয় এবং তারা স্পেসিফিক কোনো একটা ওভার, কোনো একটা বল, সেই বলকে কেন্দ্র করে সেটা কিন্তু স্পট ফিক্সিং এর একটা আওতায় পড়ে এবং সেই কাজটাই কিন্তু করেছে মিগুয়েল কামিংস। এবং তিনি প্রথম ম্যাচে খেলতে নেমে প্রথম বলটাই যেভাবে ওয়েট দিয়েছেন সেটাই নিয়ে কিন্তু একটা বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। এবং সেই সাথে তাদের প্লেয়ারদের বেতন কাঠামো নিয়ে এবং সেই সাথে তাদের প্লেয়ার সিলেকশন নিয়ে এবং বিসিবির সাথে টাকা নিয়ে যে একটা দেনা দরবার এবং গরিমসি সবকিছু নিয়ে কিন্তু দুর্বারাশি এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছেন। এবং সবচেয়ে বড় ইস্যু যেটা সেটা হচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ছিল এবং শুরু থেকে তিনি দলকে ভালোভাবে পরিচালনা করেছিলেন এবং তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন এবং তিনি এই মুহূর্তে বিপিএল 2025-এ সেরা 5 জন ব্যাটারের মধ্যে তার নামটা কিন্তু আছে, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে ভারমুক্ত খেলার জন্য মূলত তার জায়গায় তাসকিন আহমেদকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আবার প্রশ্ন থেকে যাচ্ছে যে
এনামুল হক বিজয়ের মাথায় আসলে কোন ভারটা ছিল সেটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কিন্তু সেটা উত্তর কমেন্ট বক্সে দিবেন। তো এরপরে যে ক্রিকেটার নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে খুলনার অশানে থমাস। এবং অশানে থমাস তিনি প্রথম ম্যাচে খেলতে নেমে 1 বলে 15 রান দিয়েছেন এবং সেখানে তিনি প্রায় 4টার মতো নো বল করেছেন এবং সেই নো বলগুলো কিন্তু অনেকটাই দৃষ্টিকটু, অবাক লেগেছে। এবং সেই সাথে তার যে খেলার ধরন বা তার যে ফিটনেস লেভেল থেকে শুরু করে তিনি কিভাবে ম্যাচে সুযোগ পান, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন উঠেছে। এবং আমার জানা মতো অশানে থমাস তিনি লাস্ট স্বীকৃত টি-20 ম্যাচ খেলেছেন প্রায় 4 থেকে 5 বছর আগে। এবং বিপিএল এমন একটা অবস্থানে এসেছে যেখানে আসলে অখ্যাত কিছু ক্রিকেটারের যে একটা কারখানা বা কোথাও ঠাঁই না হলে বিপিএল এ ঠাঁই পাবে, এরকম কিছু ক্রিকেটারদেরকে নিয়ে বিপিএল এর যে দলগুলো তারা কিন্তু দল পরিচালনা করছেন। এবং তার মধ্যে অশানে থমাস অন্যতম এবং তিনি প্রথম বল থেকে যে কাজগুলো করেছেন এটা কিন্তু আসলে খুবই দৃষ্টিকটু লেগেছে। এবং এগুলোকে আসলে স্পট ফিক্সিং বলে। এবং স্পট ফিক্সিং করার একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে একটা পেস বলার হয়তো খুব বেশি হলে 10 থেকে 12 বছর তিনি ক্রিকেট খেলতে পারবেন, বাট তিনি যদি বেটিং কোম্পানির সাথে যোগাযোগ করে কোনো কাজ করতে পারেন বা তাদের কথা মতো তিনি বল করেন বা কোনো ডেলিভারি করেন, সেই হিসেবে কিন্তু তিনি কিন্তু তার পুরো কেরিয়ারের যে টাকাটা সেটা কিন্তু তিনি একটা ডেলিভারির মাধ্যমে কিন্তু তিনি পেতে পারেন। এই ধরনের চুক্তি বা এই ধরনের লোভনীয় অফার যখন একটা অখ্যাত ক্রিকেটারকে দেওয়া হয় তিনি কিন্তু সেটা লুফে নেন। সো এই ক্ষেত্রে অশানে থমাসের উপর কিন্তু সবচেয়ে বড় সন্দেহের একটা তীর তাদেরকে এই মুহূর্তে আছে এবং তাকে নিয়ে কিন্তু মানে অনেক শক্তভাবে তদন্ত করা হচ্ছে। এবং এরপরে যে ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এর মধ্যকার যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে। এবং সেই ম্যাচে আমির হামজা হঠাৎ তিনি বল করতে আসলেন এবং বল করতে আসার পরে সেটা মেবি 10 নম্বর ওভারে প্রথমে তিনি ওয়াইড বল করলেন এবং যেটা সচরাচর খুবই কম হয়। এবং আমরা সবাই জানি যে পেস বোলাররা যখন বল করতে আসে তখন তাদের রান আপে যদি কোনো ঝামেলা হয় তাহলে তারা হয়তো হঠাৎ 2-1টা নো বল হয়, বাট সেটাও কিন্তু খুবই টাইট কলের মাধ্যমে নো বলটা ধরা হয়। কিন্তু স্পিনারদের ক্ষেত্রে কিন্তু নো বল হওয়াটা খুবই কঠিন কাজ এবং নো বল হওয়া না হওয়াটাই অনেক পসিবিলিটি থাকে। কিন্তু আমির হামজা হঠাৎ তিনি যে কাজটা করেছেন এবং যেভাবে নো বলটা দিয়েছেন এটা কিন্তু আসলে অনেক দৃষ্টিকটু লেগেছে। এবং এটা নিয়ে কিন্তু বিসিবি এই মুহূর্তে তদন্ত করছে এবং আইসিসিও কিন্তু তার দিকে নজরটা রেখেছেন। এবং সেই ম্যাচে আলাউদ্দিন বাবু তিনি টানা 3টা হোয়াইট বল করেছেন, সেটা নিয়েও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছেন। এবং সেই ম্যাচটা পুরোটাই আসলে কি ছিল, স্ক্রিপ্টেড ছিল নাকি অন্য কোনো কিছুতে ছিল সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। এবং ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় আছেন শাকিব খান এবং তারা প্রথমবারের মতো বিপিএল এ অংশগ্রহণ করতে এসেছেন এবং প্রথমবার এসে যে সমালোচনার সম্মুখীন তারা হচ্ছেন এবং তাদের যে কোচ, আমি জানি না যে তারা প্রত্যেকটা ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ নিয়ে কেন তারা খেলতে নামে। যে ম্যাচে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচ জয় পেল সেই ম্যাচের যে একাদশটা সেই একাদশটা কিন্তু দুর্দান্ত ছিল এবং সেই পরের ম্যাচে সেখানেও তারা কিন্তু 2টার মতো চেঞ্জ করেছেন। সেখানে আগের ম্যাচে মুগ্ধ প্রায় 3টা উইকেট নিয়েছে কিন্তু পরের ম্যাচে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তারা সবগুলো ম্যাচে ভিন্ন একাদশ নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন। সো এই বিষয়গুলো কিন্তু একটু হলেও খতিয়ে দেখার বিষয় যে এই কাজগুলো কোথা থেকে করা হচ্ছে, সেটা খালেদ মাহমুদ সুজন তিনি করছেন নাকি ফ্রাঞ্চাইজি মালিক পক্ষ থেকে এই ধরনের একটা কাজ করানো হচ্ছে, এই সবগুলো বিষয় কিন্তু একটু তদন্তের আওতায় বা তাদেরকে যে জিজ্ঞাসাবাদ সেই কাজগুলো কিন্তু করা উচিত, এটা আমার মনে হচ্ছে। এবং এরপরে যে ম্যাচটা ঘিরে আমাদের কাছে দৃষ্টিকটু লেগেছে সেটা হচ্ছে সিলেট টাইগার্স এবং খুলনা টাইগার্স এর মধ্যকার যে 17তম ম্যাচ বিপিএল এর, সেই ম্যাচে 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সেখানে একটা পর্যায়ে মোটামুটি একটা ভালো অবস্থানে ছিল সিলেট স্ট্রাইকার্স, কিন্তু ব্যাটিং ক্রিজে ছিলেন অ্যারেন জোন্স এবং সেই সাথে জাসমানশি। এবং এই দুইটা ক্রিকেটারের ব্যাপারে যদি আমি বলি তাহলে আপনাকে আমি বলি যারা ক্রিকেটটা বেশি ফলো করেন বা বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলো দেখে থাকেন তারা কিন্তু এই দুইটা প্লেয়ারের সম্পর্কে আপনি স্পষ্ট একটা ধারণা পেতে পারেন এবং তারা কোন মাপের ক্রিকেটার এবং কিভাবে তারা ক্রিকেটটা খেলে এই সবগুলো বিষয় কিন্তু আমি আপনি সবাই মোটামুটি জানি। এবং ঠিক ওই ম্যাচের আগে রংপুরের বিপক্ষে মোটামুটি 200 স্ট্রাইক রেটে অ্যারেন জোন্স তিনি 50 করেছেন এবং সেই সাথে টি10 ক্রিকেটে জাসমানশির কিন্তু 50ও আছে এবং তিনি যে ওই ম্যাচে যেভাবে ব্যাটিংটা করেছেন কচ্ছপ গতিতে তার খোলস থেকে বের হয়ে আসছেন কিন্তু একটা সার্টেন টাইমে এবং এসে তিনি কিন্তু বিগ হিট খেলা শুরু করেছেন। কিন্তু মাঝের যে প্রায় 5 থেকে 6টা ওভার সেখানে তারা দুইজন মিলে অনেকগুলো ডট বল খেলেছে, একদম ডিফেন্স করে গেছে, রান নিতেই চায় না এবং সেই ক্ষেত্রে ওই ম্যাচটা নিয়েও কিন্তু একটু তদন্ত হচ্ছে এবং এটা কিন্তু বড় ধরনের একটা তদন্তই হচ্ছে, এটা কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি।
এবং ওই ম্যাচটা যে ফিক্সিং এর মতো কোনো কাণ্ড ঘটিয়ে ম্যাচটা শেষ করেছে এটাও কিন্তু বলা যাচ্ছে না। সো এই মুহূর্তে বিপিএল নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে এটা নিয়ে কিন্তু আসলে বলা চলে যে বিপিএল কিন্তু এই মুহূর্তে আসলে তলানিতে ঠেকে গেছে, এবং এই যে কাণ্ডগুলো ঘটতেছে, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে একজন ক্রিকেটার অফিসিয়ালি তিনি বিসিবির কাছে স্বীকার করেছেন যে তিনি ফিক্সিং কাণ্ডে জড়িত। এখন সেটা দেশি না বিদেশি সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে, এবং যে 40 জন ক্রিকেটারের উপর নজর রাখা হচ্ছে, যদিও 40 জন ক্রিকেটারের নিষিদ্ধ হবেন না, সেখানে দেশি প্লেয়ার আছে, বিদেশি ক্রিকেটার আছে, এর মধ্যে অন্তত 3 থেকে 4 জনকে আপনি পাবেন যারা এই কাজটা ঘটিয়েছে, এবং যে কাজগুলো যারা ঘটিয়েছেন তারা মূলত ক্রিকেটের বাইরের ক্রিকেটার, এবং তারা অনেকদিনই ক্রিকেটের বাইরে আছে এবং তাদের ক্যারিয়ারটা মোটামুটি শেষ পর্যায়ে। ঠিক এইসব প্লেয়াররা কিন্তু ফিক্সিং কাণ্ডে সবচেয়ে বেশি জড়িত থাকে। এবং আমার সবচেয়ে বড় প্রশ্ন যে মিগুয়েল কামিংস, এর আগে আমার মনে হয় না নামটা শুনেছি, এবং তারা লিজেন্ড লিগের প্লেয়ার, এবং এইসব প্লেয়ারদেরকে নিয়ে দলে ফেরানো এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে তাদেরকে প্লেন ভাড়া করে নিয়ে আসে এবং তাকে কত টাকায় দিবে এবং তার মাধ্যমে দুর্বারসী আসলে কি ফলাফলটা পাবে, এটা নিয়ে কিন্তু একটা আমার প্রশ্ন। এবং সেই সাথে সিলেট খুলনার ম্যাচটা নিয়ে যে একটা ফিক্সিং এর একটা তদন্ত করা হচ্ছে, সেই ম্যাচটা নিয়ে আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং ঢাকা এবং রংপুরের ম্যাচে আমির হামজা হতাক এবং আলাউদ্দিন বাবু যে কাজটা করেছেন সেটা নিয়েও কিন্তু একটা তদন্ত হওয়া উচিত, এটা নিয়েও আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এরপরে খুলনা টাইগার্সের ম্যাচে ওশান আহমদ যে কাজটা করেছেন সেটা নিয়েও কিন্তু আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সেই সাথে দুর্বারসী ফ্রাঞ্চাইজি টিমটাকে নিয়ে আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে কিন্তু আপনারা সেটা খোলা মনে আমার কমেন্ট বক্সে বলতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।